প্রথম পর্বে ভোটের পর আত্মবিশ্বাসী বামেরা তারা আশা করছেন শূন্যের গেরো কেটে গেছে অলরেডি। আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে উপস্থিত আছেন সৃজন ভট্টাচার্য। সৃজনদা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রথম পর্বের ভোট, শান্তিপূর্ণ নির্বাচন, তোমাদের টেনশনের যেটা ছিল যে ভোট হবে, তো ভোট হয়েছে। দিনের শেষে কি খবর, কতটা কনফিডেন্ট শূন্যটা গেরোটা কাটানো সম্ভব হয়েছে? শোন, ভোট হয়েছে, মানুষ ভোট দিতে চেয়েছেন বলে। ডোমকলে দেখেছিস তো, হুমায়ুন কবিরকে সামনে দাঁড়িয়ে বয়স্ক মানুষরা ঘিরে ধরে বলছেন যে তোমার লোক মারধর করতে গেছে, আর হুমায়ুন কবির সেই শুনে পালিয়ে যাচ্ছে। মানে ওই যে আইপিএস হুমায়ুন কবির যে তামান্নার মাকে ঘুষ দিতে গেছিল। সুতরাং ভোট মানুষ নিজের মেজাজে দিয়েছেন। এতে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর বিরাট ভূমিকা আছে কিনা আমি জানি না। কোথায় দেখলাম যে ওদের নিজেদের মধ্যে গন্ডগোল হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং এ, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে বিজেপির প্রার্থী পাবলিকের হাতে হেকল হয়ে গেছে। আমি ওটা সমর্থন করি না, কিন্তু কথা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে বা নির্বাচন কমিশন তারা প্রত্যেকবার বড় বড় আওয়াজ দেয়, এবারও অমুক করব তমুক করব দিয়েছে। আলটিমেটলি ইট ইজ আপ টু দি পিপল। মানুষ যদি ঠিক করেন যে আমরা ভোট দেব, যেটা গতকাল আমরা দেখেছি নজিরবিহীন পোলিং পার্সেন্টেজ, আমার ধারণা এইটা একেবারে খুব ডিসাইসিভ। দুটো দিকই আছে, তৃণমূল বিরোধিতার অ্যান্টি ইনকামবেন্সি 15 বছরের সেটাও আছে, আর একই সাথে এসআইআর এর হয়রানির বিরুদ্ধে একটা ডিসাইসিভ জনমত আছে। আমার ধারণা আমরা কর গুণে বলে দেওয়ার জায়গায় আছি যে আমরা অনেকগুলো আসন পাচ্ছি প্রথম দফাতেই। করগুনে বলো তাহলে কটা পেতে পারো? ওটা এখন তো বলবো না, কিন্তু ভালো হবে, ভালো হবে। 29 তারিখের ভোট যারা দেবেন তারা নিশ্চিন্ত থাকুন। বামপন্থীরা এইবারের এবং বামেদের বন্ধু যারা আছে সব মিলিয়ে এইবারের বিধানসভা ভোটের পর 4 মের পর এই যে বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানানোর যে গল্পটা গত 8-10 বছর ধরে চালাচ্ছিল, যারা বিজেপিতে ভোট দিয়ে যাচ্ছিলেন, ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলেন, ওই ওষুধে জ্বর সারছে না, ওষুধের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, তাও চেষ্টা করে যাচ্ছিলেন, তাদেরও একটা বড় অংশ এবারে ফিরছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো হলো না। 19-এ হলো না, 21-এ হলো না, 22-এ হলো না, 23-এ হলো না, 24-এ হলো না। আর যারা বিজেপির বিপদটা দেখেও খানিকটা সচকিত হয়ে গিয়েছিলেন, আতঙ্কিত হয়ে থমকে গেছিলেন, খুঁজছিলেন বামপন্থীদের যে কোথায় তৃণমূলের মতো একটা ঘোলাটে পার্টি, তাদের দিয়ে কি বিজেপির মোকাবিলা করা যাবে। মুখে বলছে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, তারপরে চলে গেল, এসআইআরও হয়ে গেল, বেঁচেও আছেন, ওয়াক অফ নিয়ে গন্ডগোল করে দিল। তো সুতরাং এই দুটো অংশ থেকেই আমাদের কাছে ভেঙে আসছে। আমার খুব কনফিডেন্টলি আমি এইটুকু বলতে পারি, 4 মের পর বাংলার রাজনীতির এই বড় ফুল ছোট ফুলের বাইনারি খান খান হয়ে যাবে, তৃণমূল বিজেপির সাজানো বাগান তছনছ হয়ে যাবে। আমরা বুলডোজার চালাই না, আমরা কাস্তে দিয়ে কাটতে 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 চলে যাব। দাদা, অনেকে প্রশ্ন করতে পারেন যে তুমি এবার নির্বাচনে কেন প্রতিদ্বন্দ্বিতা করলে না? হারের হ্যাটট্রিক থেকে কি তোমাকে বাঁচালো পার্টি? এভাবেও তো দেখা যেতে পারে। এইটা দেখে ভাল লাগলো, এই যে বামেদের সাথে কেউ নেই, কেউ নেই, কোনো লোক নেই, তাহলে কি হবে। এখন যে তোদের প্রশ্ন খানিকটা পাল্টাচ্ছে যে সবাই দাঁড়িয়ে যাওয়ার পরও কেউ কেউ কেন দাঁড়ালো না, তার মানে আমাদের একটা রিজার্ভড আর্মি তৈরি হয়েছে। এবার প্রত্যেকদিন সবাই যে প্লেইং 11-এ খেলে তা না, কেউ কেউ সাবস্টিটিউটে নামে। তুই তো স্পোর্টস জার্নালিজম করতিস, নন প্লেইং কিছু মেম্বার থাকে স্কোয়াডে, কেউ কেউ মাঠে জলের বোতল নিয়ে যায়। এইবারে আমার কাজ হচ্ছে, এইবারের নির্বাচনে সামগ্রিকভাবে আমার কাজ হচ্ছে প্রার্থীদের হয়ে প্রচার করা, যাদবপুরে বিশেষত বিকাশদার জন্য একটু বাড়তি ঝাঁপানো, আমাদের সব মিলিয়ে দায়িত্ব। ঠিক, কেউ অনেকে আমাকে বলেছিলেন, এটাও ঠিক, আমি যেহেতু এসএফআই এর একটা কাজে আমায় খানিকটা পশ্চিমবঙ্গের বাইরে থাকতে হয়, সুতরাং আমি তখন বলি যে দেখেন, আমাকে পার্টি একটা দায়িত্ব দিয়েছে, ওইভাবে জাম্বল আপ করে দিলে সবটা ঠিকঠাক হয় না, কোনোটাই ঠিকঠাক হয় না। আর তাছাড়া যাদবপুরের জন্য আমাদের প্রত্যেকের 1 নম্বর নাম, সবার ইচ্ছা ছিল বিকাশদা দাঁড়ান, কারণ বিকাশদা আমাদের টিমের ক্যাপ্টেন হিসেবে গোটা বাংলা জুড়ে লড়াইটা লিড করবেন। আমার ধারণা আমাদের পার্টিও উদ্দীপিত, আমি তো ভীষণভাবে ব্যক্তিগতভাবে বিকাশদার জয় নিয়ে আশাবাদী। দাদা, ভোটের যদি তুমি বিভিন্ন ক্ষেত্রে বিশ্লেষণ শোনো, আমাদের চ্যানেলে বিভিন্ন বিশ্লেষকরা বলেন যে তাদের দাবি এবার ভোটটা অনেকটা পোলারাইজড ভোট হতে চলেছে, সেখানে বামেদের জায়গাটা সীমিত, কমে গেছে, 1-2 আসনে ভালো করতে পারে, এর বেশি কিছু নয়। তুমি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় গেলে, তুমি 18 তারিখ বাবুদার ওখানে মালদাতে ছিলে, বিভিন্ন জায়গায় ঘুরেছো, সত্যি কি মানুষের ভাবাবেগে ওই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা ঢুকে গেছে মনে হলো তোমার? আমি নজিরবিহীন ভিড় দেখছি বামেদের মিটিং মিছিল সমাবেশে। এবার ভিড় অর্গানাইজ করতে গেলেও একটা সাংগঠনিক শক্তি থাকতে হয়, এটা সবটা হুজুগে হয় না।
সুতরাং এই তথাকথিত দুঃসময় যে এত এত মানুষ রাস্তায় পিলপিল করে বেরোচ্ছেন বামপন্থীদের পক্ষে, এটা একটা এই ভিড়টা আমাদের সম্পদ, এটা একটা পজিটিভ সাইন, এটা একটা রূপলি রেখা। ঠিক একটা পোলারাইজেশন একদম নেই আমি তা বলবো না, খানিকটা হিন্দু মুসলমান, খানিকটা এই এসআইআর ইত্যাদি আতঙ্কিত তার একটা পরিবেশ, ওদিকে তৃণমূলকে হারানোর ভোট হচ্ছে বেসিক্যালি, তাহলে কে হারাবে কি হারাবে, এই সবের মধ্যে যেখানে যেখানে আমরা আমাদের যুক্তির কথা নিয়ে পৌঁছাতে পারছি। আচ্ছা, এই যে এত এত হিন্দু মুসলমান করে তো গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম কমলো না, স্কুল কলেজ হাসপাতালের অবস্থা তো ভালো হলো না, কারেন্টের খরচ তো কমলো না, চাষের দাম তো পাওয়া গেল না, রোজের টাকা তো পাওয়া গেল না, পরিযায়ী শ্রমিক তো বেড়ে গেল, শ্রমিকের মজুরি তো কমে গেল, পিএফ পেনশন গ্র্যাচুইটি হেলথ স্কিম গন্ডগোল হয়ে গেল। আমরা যখন খুব পরিষ্কারভাবে এই কথাগুলো বলছি, উল্টো একটা পোলারাইজেশনে কিন্তু থাকছে শিবম, যে এই সত্যি কি তাহলে হুমায়ুন শুভেন্দুর টাকায় মসজিদ বানাতে যাচ্ছিল, তাহলে কি এরা গটাপ, তাহলে কি এরা একসাথে? থাক বাবা, এরা দুটো একটা টিম, আমি উল্টো পোলটায় দাঁড়াবো। যে কারণে আমি বললাম যে তৃণমূল বিজেপি সেটিং আছে, এটা যতই বিজেপি আর তৃণমূল এটা অস্বীকার করার চেষ্টা করুক, এটাও কিন্তু মানুষের রন্ধ্রে ঢুকে গিয়েছে। এটা 5 বছর আগে আমরা বললে বলতো যে তোরা নাচতে না জানলে উঠোন বেকা, তোরা সবেতেই কমপ্লেন করিস। কিন্তু এখন পাড়ায় যে লোক তৃণমূল বা বিজেপি ট্র্যাডিশনাল ভোটার, তারাও বলছে হ্যাঁ ঠিকই তো, দুটো দলের সেটিং আছে বলেই তো ভাইপো জেলে নেই। আর আমি সে কারণে সবসময় যেটা বলি যে যারা একটু ভাবছেন যে তৃণমূলকে তাড়াতে বিজেপিকে ভোট দেবো, আমি তাদের বলি যে আপনারা বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলির কথা শুনুন। আমি বললি না, আমরা বললে তো ব্যাপার না, উনি বলছেন যে একটা সেটিং আছে। সেই কারণেই যেটা অভিজিৎ গাঙ্গুলি ভাঙতে পারেননি যে সেটিংটা, আমার ধারণা সেই সেটিং ছেড়ে, সেই সেটিং এর জাল ছিঁড়ে বিকাশ ভট্টাচার্যরা গোল দিয়ে দেবেন। দাদা, তোমাদের বিপক্ষে অভিযোগ যে তোমরা ভোট কেটে আলটিমেটলি তৃণমূলকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করছো, এবং কালকে দেখলাম আমাদের একটা ইন্টারভিউতে পাপিয়া অধিকারী ইনফ্যাক্ট বলছিলেন যে ভোট কাটুয়া বাম সমর্থকরা দয়া করে বিজেপিকে এবার ভোট দিন, পরের বার লড়াই যাবে আপনাদের সঙ্গে। আমি পাপিয়া অধিকারী সহ বিজেপির সমস্ত নেতাকে অনুরোধ করব, 2018 থেকে আপনারা ওই এক বড়ি খাইয়ে যাচ্ছেন বাংলার মানুষকে। প্রত্যেকবার ভোট এলে শিয়ালের কুমিরছানা দেখানোর মতো করে আপনারা বলেন যে এইবারে ভোটটা দাও, এইবারে আমরা তৃণমূলকে হারিয়ে দেবো। 18-র পঞ্চায়েতে পারেননি, 19-এর লোকসভায় পারেননি, 21-এর বিধানসভায় পারেননি, 22-এর পৌরসভায় পারেননি, 23-এর পঞ্চায়েতে পারেননি, 24-এর লোকসভায় পারেননি। উপনির্বাচনগুলো যোগ করলে গত 10 বছরে 7টা ভোট হয়ে গেছে। আপনারা বাংলার মানুষকে প্রমিস করেছেন যে আমাকে ভোট দাও, তৃণমূলকে হারাবো, আপনারা পারেননি। উল্টে পার্থ, মানিক, অনুব্রত, এখন এমনকি 12-13 বছর আগে জেলে ঢোকা সুদীপ্ত সেন পর্যন্ত ছাড়া পেয়ে গেল। চিটফান্ডের টাকা ফেরত এলো না, একটা দুর্নীতিরও তদন্ত হলো না, সিবিআই অভয়ার তদন্ত ঝুলিয়ে দিল। আপনারা তৃণমূলকে বাঁচাতে এসেছেন। মমতা ব্যানার্জি বিজেপি যে রাজনীতি করে তাতে মমতা ব্যানার্জির লাভ হয়। আমাকে মমতাজ বেগম বলা, নে সরকারি টাকায় মন্দির বানিয়ে দিলাম, এবার তোদের নেতারাই ঘুরতে যাবে তাদের স্ত্রীদের নিয়ে ওখানে। এতে মমতা ব্যানার্জি এনজয় করেন বিজেপিকে অপোজিশন হিসেবে পাওয়াটা। আসলে মমতা ব্যানার্জির দলকে চেপে ধরতে হবে। আপনি 100 দিনের কাজের টাকাটা কবে ফেরত দেবেন? আপনি বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলগুলো কবে খুলবেন? আপনি এই যে 22 লক্ষ লোক প্রতারিত হলো, চাকরি চলে গেল 26,000 লোকের, আপনি চাকরি চুরি করলেন, চাল কাকড় বাঁচলেন না, কবে হবে? তাহলে এই যে রুজি রুটির প্রশ্নে, জীবন জীবিকার প্রশ্নে তৃণমূলকে চেপে ধরতে হয়। বিজেপি তৃণমূলকে সেফ প্যাসেজ করে দিচ্ছে। আর ভোট কাটুয়া টাটুয়া এইসব যদি বলতে হয়, আমাদের তো মনে আছে 2016 সালটা কি হয়েছিল। সেই বছরই তো তৃণমূলের অন্তর্জলি যাত্রা হয়ে যায়, যদি বিজেপি ভোট কেটে ভোট কেটে ভোট কেটে ভোট কেটে তৃণমূলের সরকারটাকে টিকিয়ে না দেয়। আর তৃণমূল রিটার্ন গিফট দিয়েছিল, খড়গপুর সদরে তৃণমূলের লোকেরা দিলীপ ঘোষকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিল। সবার মনে আছে তো এই জিনিস। তুই গত লোকসভা ভোটটা ধর না, সিপিএম এর 1 নম্বর নেতা মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে তৃণমূলকে হারিয়ে দেন, বিজেপি দাঁড়িয়ে পড়ে সেলিমদাকে হারিয়ে দিল, তৃণমূলকে জিতিয়ে দিল। অধীর চৌধুরী পাশের সিটে কংগ্রেসের 1 নম্বর নেতা তৃণমূলকে হারিয়ে দেন, বিজেপি দাঁড়িয়ে পড়ে অধীর চৌধুরীকে হারিয়ে দিল, একে তৃণমূলকে জিতিয়ে দিল। তৃণমূল যেমন গোয়া, মণিপুর ইত্যাদিতে দেখেছিস, বিজেপি যেখানে বিপদে পড়ে ভোট কাটুয়া হয়ে তৃণমূল চলে যায়। বাংলার রাজনীতিতে বিজেপির দৌড় 35% ভোট এবং 70-80টা সিট অব্দি। বিজেপি কোনোদিন খালি মুসলমান বলে না, বাঙালি হিন্দুর একটা বড় অংশ বোঝে যে বিজেপিটা আমার পার্টি না। বিজেপি রামনবমী নিয়ে যত লাফায়, মা শীতলার পুজো নিয়ে তত লাফায় না, অন্নপূর্ণা পুজো নিয়ে লাফায় না, নীল ষষ্ঠী নিয়ে লাফায় না। এই যে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীত বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলছে দেখেছিস। বিজেপির দিল্লির ক্রীড়ামন্ত্রী ইস্ট বেঙ্গল মোহনবাগান উচ্চারণ করতে পারছে না, দেখেছিস। যোগী আদিত্যনাথ এসে এখানে কনফিডেন্টলি বক্তৃতা করে গেল যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তা বাঙালি তো বোঝে, বাংলার মানুষ বোঝে যে এইটা আমাদের পার্টি না, এই দিয়ে হবে না। আমরা এটাই গিয়ে বলছি মানুষকে যে যদি বিজেপি ভোট পাবে হয়ে যায়, তখন অনেক মানুষ বিজেপিটাকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে দেয় অপছন্দ সত্ত্বেও।
যদি তৃণমূলকে হারাতে হয়, লাল ঝান্ডা, বামফ্রন্ট, বামফ্রন্টের বন্ধুরা, কাস্তে হাতুড়ি, এর কোনো বিকল্প নেই। সব অংশের মানুষকে সাথে নিয়ে আমরা হারিয়ে দেবো তৃণমূলকে। গ্রাউন্ড রিয়েলিটি তুমি কিভাবে দেখছো? এবং এই মীনাক্ষী বলো, দীপশিতা বলো, একঝাঁক তরুণ মুখ এবার ক্যান্ডিডেট হয়েছে, প্লাস বিকাশ বাবুর মতো সিনিয়ররা, প্রার্থী তালিকায় ভারসাম্য আছে, তোমরা কনফিডেন্ট যে এবার বামেরা আরো ভালো রেজাল্ট করতে পারবে? আমাদের দলে তো ভাই কোনোদিন নবীন প্রবীণের গন্ডগোল আমি কোনোদিন শুনিনি। আমাদের বিকাশ দা আছেন, মানস দা আছেন, জলঙ্গিতে ইউনুস দ্বারা আছেন। আবার ধর তুই বলছিস তুই দীপশিতা বা মীনাক্ষীকে চিনতিস, কলতান দাশগুপ্ত যে এইভাবে সামনে এসে লড়াই দিতে পারে এই নির্বাচনে যা হয়েছে, আগে সবাই জানতো না। এই যে বালিগঞ্জের মেয়েটা আফরিন কি সুন্দর লড়ছে, জানতো না। প্রণয় কাটজি, কোচবিহারের মধ্যে থেকে রাজবংশী পরিবার থেকে উঠে আসা ছেলে, সে তার মেঠো ভাষায় লড়ে যাচ্ছে, লোকে জানতো না। পুরুলিয়ায় আমরা একটা একদম কম বয়সী ছেলে, এসএফআই এর জেলার সেক্রেটারি সায়ন্তন ঘোষ, বাচ্চা ছেলে, কি সুন্দর মানুষের কাছে গিয়ে গিয়ে সরকারি স্কুল খুলতে হবে, স্কলারশিপ ফেলোশিপ ফেরাতে হবে, মিড ডে মিলে দুর্নীতি বন্ধ করতে হবে, এই কথাগুলো বলে চলেছে। মানুষের বিভিন্ন অংশের মানুষের জীবনের সাথে রিলেটেড ইস্যু। আমি এই 7-8 জনের নাম করলাম, তার বাইরেও কত মানুষ আছেন। এই আগের বারের ভোট অব্দিও সবাই জানতো যে আচ্ছা ঠিক আছে, শতরূপকে চিনি, মীনাক্ষীকে চিনি, দীপশিতাকে চিনি। আচ্ছা, সোনামণি টুডুকে আগের ভোট অব্দি মানুষ চিনতো না, আগের ব্রিগেডটা অব্দি বন্যা টুডুকে মানুষ চিনতো না। এখন যে চিনলে, এই যে তার মানে হচ্ছে উই হ্যাভ আ ডাইভার্স টিম, এবং এই ডাইভার্স টিমটা আমাদের সম্পদ। আমরা এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মতাদর্শের ভিত্তিতে ঐক্য, এইটা নিয়েই আমরা আগামী দিনে বাংলা জয়, আমি না এইভাবে যদি কথাটা বলি যে বাংলার মানুষের ভালো থাকার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখি। আমার শেষ প্রশ্ন, 29 তারিখ দ্বিতীয় পর্বের ভোট, মেজর কিছু জায়গায় ভোট ইনক্লুডিং কলকাতা, তার আগে বাম সমর্থক কিংবা সাধারণ মানুষকে কি বার্তা দেবে? এবং নতুন ভোটার এবার অনেক উল্লেখযোগ্যভাবে, তারা কেন বামেদের ভোট দেবে? ওই যে রুজি রুটির কথাকে বাংলার রাজনীতির মূল স্রোতে ইনস্টেট করতে, যুক্তির কথাকে, সম্প্রীতির কথাকে বাংলার রাজনীতির খেলার মাঠের মাঝখানে আবার ফিরিয়ে আনতে বামপন্থীদের যাওয়া জরুরি। আর একদম যদি ভোটের অঙ্ক দেখিস, গত 10 বছরের অভিজ্ঞতা বলে দিয়েছে, তৃণমূলকে তাড়াতে হবে, মাথায় রাখবেন, তৃণমূলকে তাড়াতে হবে, চোর ডাকাত চিটিংবাজ তোলাবাজদের তাড়াতে হবে। বিজেপি পারবে না, আর সিপিএম ছাড়বে না। বামপন্থীরা ফাইনালি আপনার সমর্থন পেলে শুধু ছাড়বে না তা নয়, বামপন্থীরা হারবে না। পরিষ্কার বলছেন বামপন্থীরা হারবে না, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী সৃজন ভট্টাচার্য। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।